খবর দিনভরে শুরুই করব আমরা জানি যে 15ই ডিসেম্বর এক প্রমোটারকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে কার বিরুদ্ধে? এক কাউন্সিলরের বিরুদ্ধে। তারপর থেকে সেই কাউন্সিলর বেপাত্তা ছিলেন, অর্থাৎ সেই বাগুইআটির বেপাত্তা কাউন্সিলরের এবার জামিন কিভাবে সম্ভব? প্রমোটার পেটানোই অভিযুক্ত কাউন্সিলরের জামিন বারাসাত আদালতে আগাম জামিন কাউন্সিলরের। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, বেপাত্তা কাউন্সিলরের আগাম জামিন সম্ভব হলো কিভাবে? ইতিমধ্যেই গত বছরের 15ই ডিসেম্বর কিন্তু একেবারে বাগুইআটি রঘুনাথপুর এলাকা, সেখানে কিন্তু এক প্রমোটারের কাছে তোলা না পেয়ে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করেছিল, মারধরের অভিযোগ করেছিল এবং কাউন্সিলর অনুকমিকা তার মারধর করেছিল। তারপর থেকে কিন্তু বেপাত্তা ছিল কাউন্সিলর। বাগুইআটিতে প্রমোটারকে মারধরের মূল অভিযুক্ত ছিল এই 9 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। তারপর থেকে তিনি কিন্তু এলাকা থেকে গা ঢাকা দিয়েছিলেন। একাধিক জায়গা পুলিশের পক্ষ থেকে তল্লাশি করা হয়েছিল, কিন্তু কোনোভাবে তার খোঁজ পাওয়া যায়নি, এমনটা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছিল। এই মারধরের ঘটনার পরবর্তী একাধিকবার এই প্রমোটার কিন্তু পুলিশের দ্বারস্থ হয়েছিল যাতে কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়, কিন্তু শেষমেশ কাউন্সিলরকে কোথায় গা ঢাকা দিয়েছিল পাওয়া না যাওয়ার কারণে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কিন্তু সেই কাউন্সিলরই কিন্তু আগাম জামিন পেলেন একেবারে বারাসাত আদালত থেকে। গত 14 তারিখে, এ মাসেরই গত 14 তারিখে প্রথমে 3 জন এই মামলায় জামিন পায়। তার পরবর্তী ক্ষেত্রে 15 তারিখে আরো 4 জন এই কাউন্সিলর সহ একেবারে বারাসাত আদালতে আত্মসমর্পণ করে তারপরে জামিন পায়। এরপরে কিন্তু প্রমোটার এই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। একাধিক জায়গা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল, খোঁজ করা হচ্ছিল, কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। কিন্তু শেষমেশ আগাম জামিন পায় তিনি আত্মসমর্পণ করার পরেই। এখানেই কিন্তু প্রমোটার ইতিমধ্যেই পুলিশের ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। বেশ, 15ই ডিসেম্বর প্রমোটারকে মারধরের অভিযোগ ওঠে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। প্রমোটার কি বলছেন শোনাবো আপনাদের। 3 জন জেল খাটলো, আর যে মূল অভিযুক্ত যে সমরেশ চক্রবর্তী 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, তিনি চলে গেল সোজা কোর্টে গিয়ে মানে স্যালেন্ডার হয়ে বেল নিয়ে নিল। পুলিশ কিছু জানতেই পারলো না। মাথার উপরে অনেক বড় হাত আছে বলেই পুলিশ অ্যারেস্ট করেনি, ও তো ঘরেতেই ছিল। প্রভাবশালী যে 2 মাস অতিক্রম হয়ে গেল, পুলিশ ধরতে পারলো না, খুঁজে পেল না। উপরের কোনো বড় মাথার চাপ থাকে, তাহলে কি করে ধরবে? অস্ত্র ও কার্তুজ উদ্ধার তদন্ত। জীবনতলা মিনাখা থেকে গতকাল 4 জনকে গ্রেফতার করা হয় এবং আজ আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, গতকাল জীবনতলা ও মিনাখা থেকে গতকালই জালে 4 জন এবং অস্ত্র উদ্ধারের জালে আরো এক, এসটিএফ এর জালে আরো এক। এই নিয়ে কার্তুজ অস্ত্র উদ্ধারে ধৃত 5। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, যাকে গ্রেফতার করা হয়েছে তার পরিচয় কি, কোথা থেকে কিভাবে পুলিশের জালে? ফারুক মালিক নামে আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত হাজি রশিদ মোল্লা, যাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছিল, অস্ত্র কারবারি। সে এই ফারুক মালিকের কাছে অস্ত্র বিক্রি করেছিল। 2 নলা বন্দুক এবং 4টি লাইভ কার্টিজ এই ফারুকের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। এই যে তদন্ত করতে গিয়ে তদন্তকারী সংস্থা রাজ্য এসটিএফ যেটা দাবি করছে যে গতকাল আমরা যেমন বিবাদীবাগের একটি লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র বিক্রি বন্দুক বিক্রির যে দোকানের তথ্য উঠে এসেছিল বা বিপণন সংস্থার যে তথ্য উঠে এসেছিল, এর বাইরে গিয়েও আরো কিছু বিপণী থেকে এই ধরনের লাইসেন্স প্রাপ্ত কার্টিজ বিক্রি হয়েছে বা বেআইনিভাবে বিক্রি করা হয়েছে তথ্য কিন্তু উঠে আসছে। কারণ এই ফারুকের থেকে একেবারে আপনাদেরকে জানাবো অস্ত্র ও কার্তুজ উদ্ধার তদন্ত, যেখানে জীবনতলা মিনাখা থেকে গতকালই জালে 4 জন। এসটিএফ এর নজরে কলকাতার অস্ত্র বিপণী। কাল অস্ত্র দোকানের মালিককে তলব করা হয়। বেঙ্গল এসটিএফ এর দফতরে হাজিরার নির্দেশ। বাজেয়াপ্ত বিবাদী বাগের দোকানের রেজিস্ট্রার বাজেয়াপ্ত করা হয়েছে। বেঙ্গল এসটিএফ এর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গতকালই অস্ত্র দোকানের মালিককে তলব করা হয়। এসটিএফ এর নজরে কলকাতার অস্ত্র বিপণী। প্রতিনিধি অমিত আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, মূলত কোন কোন বিষয়ের দিকে নজর দিচ্ছেন তদন্তকারী অফিসাররা? জীবনতলা থেকে যে 190 রাউন্ড যে কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছিল, সেটা তদন্ত করতে গিয়ে তদন্তকারী সংস্থা রাজ্য এসটিএফ তারা যেটা দাবি করছেন, বিবাদীবাগের একটি আর্মসের দোকান বা যেখানে লাইসেন্স প্রাপ্ত আর্মস বন্দুক এবং লাইভ কার্টিজ বিক্রি করা হয়, সেই দোকানে কর্মচারীও কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং এই কর্মচারীর মাধ্যমে বিভিন্ন সময় এই সমস্ত লাইভ কার্টিজগুলো বাইরে গিয়ে বেআইনিভাবে বিভিন্ন দুষ্কৃতীদের হাতে বিক্রি হয়েছে এবং সেই জায়গা থেকেই গতকাল এই দোকানে এসটিএফ এর তরফে তারা যান এবং সেখানে
দোকানে গিয়ে তারা স্টক তারা মিলিয়ে দেখেন এবং একই সঙ্গে গতকাল সেখান থেকে বেশ কিছু রেজিস্টার্ড বুক তারা কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছেন এবং দোকানের মালিককে আগামীকাল রাজ্য এসটিএফ যে সদর দপ্তর রয়েছে সেখানে সকাল 10:30টায় তলব করা হয়েছে। কারণ তাকে জিজ্ঞাসাবাদ এই কারণে তারা করতে চাইছেন গত 5 বছরে তাদের দোকানে কি ধরনের বুলেট এসেছিল বিক্রি করার জন্য এবং সেই সমস্ত বুলেট কাদের কিছু করা অর্থাৎ কোন কোন লাইসেন্সধারী ব্যক্তিকে সে সমস্ত বুলেট বা বন্দুক বা বিক্রি করা হয়েছে এই তথ্যগুলো কিন্তু জানতে চাইছে। কারণ যে 190টি বুলেটের কথা বলা হচ্ছে যেটি এই বিপণী থেকে বেরিয়েছিল তাদের কর্মচারী জয়ন্তর হাত ধরে, সেটি কিন্তু বাইরে বিক্রি করার উদ্দেশ্যে বা বেআইনিভাবে বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু সেগুলো নিয়ে যাওয়া হয়েছিল এবং যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে জয়ন্ত এই দোকানের কর্মচারী। সেক্ষেত্রে গতকাল যে সমস্ত বুলেট বাজেয়াপ্ত করা ছিল সেগুলো এই দোকানে নিয়ে আসা হয়েছিল এবং দোকানের যে রেজিস্টার রয়েছে অর্থাৎ একটি বুলেট বিক্রি করার ক্ষেত্রে যে লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে যখন কোনো বৈধভাবে কোনো বুলেট বা বন্দুক বিক্রি হয় সেক্ষেত্রে যে লাইসেন্সধারী অর্থাৎ যার লাইসেন্স রয়েছে তার লাইসেন্সে সমস্ত লাইসেন্স বুকে সমস্ত কিছু নোট ডাউন বা লিখে সেখানে স্ট্যাম্প দিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে যে সমস্ত বুলেটগুলো সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল সেই সমস্ত বুলেট কোন লাইসেন্সের ভিত্তিতে ইস্যু করা হয়েছে সেইগুলো কিন্তু সেই স্টক কিন্তু মিলিয়ে দেখার কিন্তু কাজ কিন্তু এসটিএফ করছে। সেই জায়গা থেকে গরমিল পাওয়া যাচ্ছে এসটিএফ সূত্রে খবর, কারণ এই সমস্ত বুলেট বিভিন্নভাবে সেই দোকান থেকে বাইরে বেরিয়ে এসেছিল এবং সেগুলো বেআইনিভাবে বিভিন্ন অস্ত্র কারবারির মাধ্যমে যারা বেআইনি অস্ত্র যারা কারবার করেন তাদের মাধ্যমে যারা অস্ত্র কেনেন, যেমন ফারুক বলে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে কিন্তু হাজির কাছ থেকে একটি দোনালা বন্দুক এবং 4টি লাইফ কার্টিজ কিন্তু কিনেছিলেন। সেক্ষেত্রে এই ধরনের যারা অস্ত্র কিনতেন বেআইনি অস্ত্র কিনতেন বা কারবার করতেন তাদের মাধ্যমে কিন্তু এই সমস্ত লাইফ কার্টিজগুলো বিক্রি হয়ে যেত এই লাইসেন্স প্রাপ্ত এই সমস্ত বিপণী থেকে। সেক্ষেত্রে কিভাবে এই সমস্ত এইসব লাইফ কার্টিজ বাইরে বেরিয়ে আসে, কাদের কাছে বিক্রি করার জন্য গিয়েছিল বা জয়ন্ত কিভাবে সে সমস্ত লাইফ কার্টিজ সংগ্রহ করেছে দোকানে, এই কারণে কিন্তু মালিককে জিজ্ঞাসাবাদ করতে চাইছে এসটিএফ। একেবারেই উত্তর 24 পরগনার মিনাখা, দক্ষিণ 24 পরগনার জীবনতলা এই দুই জায়গায় অভিযান চালিয়ে বেআইনি অস্ত্র কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের এসটিএফ। গতকাল থেকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 5 জনকে। ডিটেল রিপোর্ট। প্রায় 200 রাউন্ড কার্তুজ, ডাবল ব্যারেল রাইফেল বাজেয়াপ্ত এসটিএফ এর হানায় গ্রেফতার 4। উত্তর 24 পরগনার মিনাখা ও দক্ষিণ 24 পরগনার জীবনতলা এই দুই জায়গায় অভিযান চালিয়ে বেআইনি অস্ত্র কারবারের বিরুদ্ধে বড় সাফল্য পেল রাজ্য পুলিশের এসটিএফ। উদ্ধার বিপুল সংখ্যক কার্তুজ ও রাইফেল। উদ্ধার হয়েছে 7.65 ক্যালিবার পিস্তলের 190 রাউন্ড কার্তুজ, অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি 12 বোরের ডাবল ব্যারেল রাইফেল এবং ওই রাইফেলের 9 রাউন্ড কার্তুজ। এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে এসটিএফ। হাসনাবাদের বাসিন্দা আশিক ইকবাল গাজী ওরফে বাপ্পা গাজী এবং আব্দুল সেলিম গাজী ওরফে বাবলু, জীবনতলার বাসিন্দা হাজি রশিদ মোল্লা এবং শান্তিপুরের বাসিন্দা জয়ন্ত দত্তকে। এর মধ্যে জয়ন্ত দত্ত কলকাতার বিবাদীবাগ এলাকার অস্ত্র বিপণীর কর্মী। প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন অস্ত্র জোগাড় করতে জয়ন্তকে সাথে নেয় ওই 3 ধৃত অস্ত্র কারবারি। ওই দোকানের কার্তুজ ও বন্দুক ওই 3 অস্ত্র কারবারির হাতে তুলে দিত জয়ন্ত। তারপর থেকে সেই কার্তুজ ও বন্দুক পৌঁছে যেত দুষ্কৃতীদের হাতে। এদিন বিকেলে বিবাদীবাগ এলাকার সেই অস্ত্র বিপণীতে হানা দেয় এসটিএফ। নিয়ম হচ্ছে লাইসেন্স থাকলেই কেবলমাত্র কার্তুজ বা আগ্নেয়াস্ত্র কেনা যায়। কার্তুজ কেনার সময় ক্রেতার বিস্তারিত তথ্য কেনার কারণ নথিবদ্ধ রাখতে হয় ক্রেতার লাইসেন্স বুকে। লাইসেন্স বুকেই নথিবদ্ধ করে দিতে হয় কেনা কার্তুজের সিরিয়াল নাম্বারও। কার্তুজ ব্যবহারের কারণ স্থানীয় থানায় জানাতে হয় লাইসেন্স হোল্ডারকেও। অন্যদিকে অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে আসা কার্তুজের নথিও রাখতে হয় দোকানকে। এক্ষেত্রে কিভাবে কার্তুজগুলি দোকানের বাইরে গেল? কোন ক্রেতার বিশেষ লাইসেন্স নাম্বারের ভিত্তিতে বেরিয়েছে নাকি অন্য কোন পন্থায় জয়ন্তর হাত ঘুরে আগ্নেয়াস্ত্র কার্তুজ পৌঁছেছে অস্ত্র কারবারিদের হাতে, সেই সব বিষয় খতিয়ে দেখতে এদিন অস্ত্র বিপণীতে হানা দেয় এসটিএফ। এই চক্রের জাল কতদূর ছড়িয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। চক্রের সঙ্গে আরো কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। নিউজ 18 বাংলা। আর নজর রাখবো এবার নন্দীগ্রামের দিকে। এক মর্মান্তিক ঘটনা সেখানে ঘটেছে। এই যে দেখছেন আপনারা সেপটিক ট্যাঙ্ক, এই সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হয়েছে নন্দীগ্রামের ভেকুচিয়ায়। ট্যাঙ্ক পরিষ্কারের সময় বিপত্তি, সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে অসুস্থ হয়ে 2 জনের মৃত্যু হয়।
প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, কি জানা যাচ্ছে? ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়েই কি মৃত্যু হলো দুজনের? হ্যাঁ, সেটাই জানা যাচ্ছে এবং সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসেই কিন্তু প্রাণহানির ঘটনা, এবং সেটা ঘটনাস্থল নন্দীগ্রামে। এবং এই যে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু এক ব্যক্তির বাড়িতে যখন কিনা সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন মিস্ত্রি দুজন, তার সঙ্গে আরো দুজন ছিলেন এবং সব মিলে 4 জন এই পরিষ্কার করার কাজ করছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই দেখা যায় যে আচমকাই বিষাক্ত গ্যাস বেরিয়ে এলে এবং দমবন্ধ হয়ে দুজনের মৃত্যু হয়। দুজন অসুস্থ হয়, তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়, একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। সব মিলে গোটা ঘটনায় এলাকা জুড়ে বলা যায় যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নন্দীগ্রামের এই ঘটনাস্থলে পুলিশ যায়, গোটা বিষয়টি তারা তদন্ত করে দেখে, কিন্তু যা ক্ষতি হওয়ার ইতিমধ্যে প্রিয়াঙ্কা হয়ে গেছে, অর্থাৎ কিনা প্রাণহানির ঘটনা ঘটেছে। এখন ওই এলাকায় যেটা দেখা যাচ্ছে যে পুলিশ গিয়ে সবকিছু জানার চেষ্টা করছে। একেবারে যখন চিৎকার হাঙ্গাম শুরু হয় তখন আমরা ছুটে এসে তখনই দেখি যে এইরকমই ট্যাঙ্কির মধ্যে 4 জনই আছে। তো একজনকে তুলতে যাওয়ার পরে যখন দুজন একটু সুস্থ হয়ে উঠলো আর দুজন যখন টেনে তোলা হয় তখন দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। যে দুজন মারা গেছে ওরা কি বাইরে থেকে কাজ করতে এখানে এসেছিল? হ্যাঁ, ওরা ট্যাঙ্কি পরিষ্কারই করে সবসময়। এই যে বাড়ির মালিক উনিও কি ছিলেন? উনিও ছিল ভিতরে, উনি হসপিটালে এখন বর্তমানে এখন কি সুস্থ রয়েছে? এখন আইসিতে ভর্তি করা হয়েছে।